আমি তোফায়েল আহমেদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ক্লাস 8-এর শিক্ষার্থীদের স্বাগতম। আমি গত সপ্তাহে তোমাদের প্যাটার্ন অধ্যায় 1 শেষ করেছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়, যেটার সাথে তোমরা খুবই পরিচিত, এই শব্দটার সাথে মুনাফা। তো মুনাফা অধ্যায়টা আজকে আমি তোমাদের করাবো। সেটি হলো আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আরও একটা জিনিস আছে, সেটা হলো লাভ। তাহলে আমরা এখন একটু আলোচনা করে নেই কি লাভ এবং মুনাফা। লাভ এবং মুনাফা এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এটা আগে আমাকে বুঝতে হবে। লাভ কী জিনিস এবং মুনাফাটা কী জিনিস। লাভের ক্ষেত্রে সময়ের কোনো প্রয়োজন নেই, কিন্তু মুনাফার ক্ষেত্রে অবশ্যই সময়ের প্রয়োজন আছে। সময় ছাড়া মুনাফা হবে না, কিন্তু লাভের ক্ষেত্রে সময়ের প্রয়োজন নেই। দুটো একই জিনিস, কিন্তু পার্থক্যটা কি আমরা দেখলাম। লাভ আমি যখন বিনিয়োগ করি তখন আমি অবশ্যই লাভ পাবো, আবার আমি যদি বিনিয়োগ করি আমি অবশ্যই মুনাফা পাবো। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো সময়ের। যদি নির্দিষ্ট সময়ে আমি যে লাভ্যাংশটা পাবো সেটাই হলো মুনাফা, কিন্তু লাভের ক্ষেত্রে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। আমি সৈয়দপুর থেকে এক ট্রাক সবজি নিয়ে গেলাম ঢাকায়। ঢাকায় আমি সাথে সাথে সেখানে আড়তদারের কাছে বিক্রি করলাম। আড়তদার একটা লাভ করলো, আমি একটা লাভ করলাম। আড়তদার আবার সেটা পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করলো, পাইকারি বিক্রেতা লাভ করলো। পাইকারি বিক্রেতার কাছ থেকে চলে গেল খুচরা বিক্রেতার কাছে, সেও লাভ করলো। খুচরা বিক্রেতার কাছ থেকে এখন সাধারণ জনগণ কিনলো, খুচরা বিক্রেতাও লাভ করলো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 24 ঘন্টার মধ্যে 5-6টা হাত বদল হলো, সবাই কিন্তু লাভ করছে। কিন্তু মুনাফা এটার ক্ষেত্রে অবশ্যই আমার সময় নির্দিষ্ট থাকতে হবে। যদি আমি বলি 5% মুনাফায়, তাহলে এর অর্থটা দাঁড়ালো, আমি যদি 100 টাকা 1 বছর যদি আমি বিনিয়োগ করি তাহলে আমি 5 টাকা মুনাফা পাবো। কিন্তু লাভের ক্ষেত্রে এই জিনিসটা নির্দিষ্ট না, এটা ডিপেন্ড করবে আমি যে টাকাটা ইনভেস্ট করছি আমি কিভাবে লাভ করতে পারবো। তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা লাভ এবং মুনাফা সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। মুনাফা করতে গেলে অবশ্যই সময়ের প্রয়োজন আছে। এমনকি ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে তারা একদিনেরও মুনাফা বের করতে পারে। এটা আমি বলতেছি তোমাকে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। আবার আমি এখানে লিখতে পারি 100 টাকার 365 দিনের মুনাফা 5 টাকা। তাহলে আমি এখানে 100 টাকার একদিনের মুনাফাও বের করতে পারি। আশা করি তোমাদের লাভ এবং মুনাফা সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এবার মুনাফা নির্ণয়ের কিছু সূত্র আছে। সূত্রটা হলো, মুনাফাকে আমরা আয় বলি। আয় সমান PNR। আয় অর্থ মুনাফা, ইন্টারেস্ট।
পি অর্থ প্রিন্সিপাল অ্যামাউন্ট, বা একে বাংলায় বলা হয় আসল, মূলধন, মূল। এন সময়। আরকে বলা হয় হার, রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি মুনাফা বের করতে যাই তাহলে আমাকে অবশ্যই তিনটা জিনিস জানতে হবে, তাহলেই আমি মুনাফা নির্ণয় করতে পারবো। কি কি আমাকে জানতে হবে? অবশ্যই আমি কত টাকা বিনিয়োগ করেছি এটা আমাকে জানতে হবে, আমি কত দিনের জন্য, কত সময়ের জন্য, কত বছরের জন্য আমি বিনিয়োগ করেছি এটাও আমাকে জানতে হবে, আর হার, রেট অফ ইন্টারেস্ট, এটাও আমাকে জানতে হবে। তাহলেই আমি এই সূত্রটা প্রয়োগ করে মুনাফা নির্ণয় করতে পারবো। আমি এখান থেকে যদি আবার বলতে পারি পি এন আর সমান আই, অতএব পি ইকুয়াল টু আই বাই এন আর। আমার যদি মুনাফা জানা থাকে, সময় জানা থাকে, মুনাফার হার জানা থাকে, তাহলে আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম, কত টাকা বিনিয়োগ করেছিলাম সেটাও আমি এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। মুনাফা দুই প্রকার। সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? সরল মুনাফা হলো আমি যদি 100 টাকা বিনিয়োগ করি, আমি যদি 100 টাকা বিনিয়োগ করলাম, 100 টাকা এবং 1 বছরের জন্য, আর সময় 1 বছর, হার হলো 5 টাকা, 5% হারে। তাহলে আমি যদি 100 টাকা 1 বছরের জন্য 5% হারে যদি বিনিয়োগ করি, তাহলে 1 বছর পর সরল মুনাফায় আমি শুধু পাবো 5 টাকা। সূত্রটা আমি প্রয়োগ করে তোমাকে দেখাই। আই ইকুয়াল টু কি? পি এন আর। পি কত? 100 টাকা। এন কত? 1 বছর। হার কত? 5/100। তাহলে 100 কাটা গেল, 5 টাকা। কিন্তু যখন আমি এই 100 টাকা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে বিনিয়োগ করব, তখন কিন্তু আমার প্রথম বছর আমি মুনাফা 5 টাকাই পাবো। তাহলে পার্থক্যটা কি দুইটার মধ্যে? এটার পার্থক্য দ্বিতীয় বছর থেকে বোঝা যাবে। আমি যদি এই 5 টাকা যদি শোধ না করি, তাহলে পরবর্তী বছরে আমার আসল হয়ে যাবে, পি সমান 105 টাকা। এই যে মুনাফাটা, এই মুনাফাটা যদি 1 বছরান্তে যদি পরিশোধ করা না হয়, তাহলে এই মুনাফাটা আসলের সাথে যোগ হয়ে যাবে। প্রথম বছরে কিন্তু দুইটারই মুনাফা একই পাওয়া যাবে, কিন্তু এই পার্থক্যটা হবে দ্বিতীয় বছর থেকে। আমি যদি এই 5 টাকা শোধ না করি, তাহলে আমার পরবর্তী বছরে আসল হয়ে যাবে 105 টাকা। তাহলে এই 105 টাকার আমাকে আবার ইন্টারেস্ট দিতে হবে, আমাকে মুনাফা দিতে হবে। এরপরে তৃতীয় বছরে যদি আবার আমি মুনাফাটা শোধ না করি, তাহলে আবার আমার কি হবে? আসলটা বৃদ্ধি পাবে। এই জন্য এর নাম হলো চক্রবৃদ্ধি মুনাফা।
আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো যে এর নাম চক্রবৃদ্ধি মুনাফা কেন হলো। কারণ এটা চক্রাকারে বৃদ্ধি পেতে থাকবে। আমি যদি মুনাফা শোধ না করি ওই মুনাফাটাই আমার আসল হয়ে যাবে, আবার যদি আমি মুনাফা শোধ না করি ওই মুনাফাটা আমার আবার আসলের সাথে যোগ হবে। এই জন্য এটার নাম হলো চক্রবৃদ্ধি মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের যে সূত্রটা সেটা তোমাদেরকে জানাই দিচ্ছি। সি সমান সমান পি গুণন 1 যোগ এন আর। সি অর্থ হলো চক্রবৃদ্ধি মূল, সি কম্পাউন্ড প্রিন্সিপাল, এই জন্য এটাকে সি দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর পি আমি আগেও বলেছি প্রিন্সিপাল অ্যামাউন্ট, এন হলো সময় এবং আর হলো রেট অফ ইন্টারেস্ট অথবা মুনাফার হার। তাহলে শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে পার্থক্যটা এবং লাভের মধ্যে যে সম্পর্ক, যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমি অনুশীলনী 2.1 থেকে 1 নম্বর অঙ্কটা তোমাদেরকে আমি বুঝাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। তাহলে আমরা একটা ছক দেখতে পাচ্ছি। একটা প্রোডাক্ট বা একটা বস্তু যখন উৎপাদন করা হয় সেটা হলো উৎপাদনকারী, তার কাছ থেকে কিনে পাইকারি বিক্রেতা, তার কাছ থেকে কিনে খুচরা, তার কাছ থেকে আমরা জনগণ ক্রেতা আমরা কিনে থাকি। এখন একটা জিনিস পাইকারি উৎপাদনকারী 100 টাকায় বিক্রি করলো, 100 টাকায় বিক্রি করা হলো। তাহলে কিনলো কে? 100 টাকায় পাইকারি বিক্রেতা। তাহলে আমরা কি বুঝলাম? একই জিনিস, এটা বিক্রয় মূল্য, কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে বুঝো, উৎপাদনকারী অবশ্যই লাভ রেখে 100 টাকায় জিনিসটা বিক্রি করছে, আর এটাই হয়ে গেল আবার কি, এই 100 টাকা পাইকারি বিক্রেতার কি হয়ে গেল, এটা ক্রয় মূল্য। আমি কত পার্সেন্ট লাভে বা এগুলো আলোচনা করতেছি না। এরপর পাইকারি বিক্রেতা কেনার পর সে আবার বিক্রি করলো মনে করো 110 টাকায় খুচরা বিক্রেতার কাছে, এটাও কি বিক্রি করা হলো। তাহলে 110 টাকা কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন খুচরা বিক্রেতা এটা ক্রেতার কাছে বিক্রি করলো 120 টাকায়। এটা কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য কার? এটা সাধারণ জনগণ এটা কিনলো 120 টাকায়, তাহলে এটা জনগণের ক্রয় মূল্য, কিন্তু খুচরা বিক্রেতার এটাই বিক্রয় মূল্য। ঠিক আছে? তো আমাদের 1 নম্বর অঙ্কে বলতেছে কি একটি পণ্য পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতা 20% লাভ করে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য
576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? তাহলে এই জিনিসটা কি ক্রয় মূল্য কার? খুচরা বিক্রেতার, এটাই কি বিক্রয় মূল্য, আর ক্রেতার কি এটা ক্রয় মূল্য। তাহলে আমার অঙ্কটা কোথায় থেকে স্টার্ট হবে? আমরা নিচে থেকে উপরে যাব না উপরে থেকে নিচে আসব, এটা আগে আমাকে বুঝতে হবে যে আমার অঙ্কে দেওয়া আছে কি। আমার অঙ্কে দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমাকে অঙ্ক স্টার্ট করতে হবে নিচ থেকে। যদি বলতো পাইকারি বিক্রয় মূল্য এত টাকা, তাহলে আমার অঙ্কটা উপর থেকে নিচে আসতো। কিন্তু এখানে বলতেছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, তাহলে আমার অঙ্কটা নিচে থেকে উপরে যাবে। তো আমরা শুরু করি। %20 লাভে বিক্রয় মূল্য। এটা একটু লিখলে ভালো হয়, খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে অবশ্যই এই যে খুচরা যে বিক্রেতা, সে দ্রব্যটি কত টাকায় কিনেছিল? 100 টাকায়। 20% লাভে কথাটার অর্থই হলো ক্রয় মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে আমরা শুরু করতে পারি। যেহেতু আমাদের অঙ্কে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে যে জিনিসটা দেওয়া থাকবে অঙ্কটা শুরু হবে সেটাই দিয়ে। তাহলে দেওয়া আছে কি বিক্রয় মূল্য, তাহলে আমি শুরু করব বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, অবশ্যই যে জিনিসটা আগে আমি বিক্রি করেছিলাম 120 টাকায়, তো কিনেছিলাম 100 টাকায়, এখন আমি এই জিনিসটা বিক্রি করলাম 1 টাকায়, তাহলে অবশ্যই আমার কি হবে, এখানে ক্রয় মূল্যটাও কমে যাবে। কমে যাওয়ার অর্থ হলো কিন্তু ভাগ। তাহলে আমি কি লিখবো? 100 ভাগ 120। অতএব বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য এটা আমরা কাটলাম 0, 12 দিয়ে এটাকে ভাগ করলাম, 4 12 48, 4 12 48, 9 96, 8 12 96, তাহলে কত থাকলো? 480 টাকা। তাহলে আমরা কি পেলাম? কি খুচরা বিক্রেতা দ্রব্যটি 480 টাকায় কিনেছিল। এটা কার কাছ থেকে কিনেছিল? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে এই জিনিসটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এটা খুচরা বিক্রেতার কিন্তু এটা ক্রয় মূল্য। আমি আগেই তোমাদেরকে ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি কি কার ক্রয় মূল্য হবে, কার বিক্রয় মূল্য হবে। তাহলে এই 480 টাকা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতাও কিন্তু একই লাভ করেছে 20%। তো পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা।
তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? 480 টাকা হলে কত? তার মানে আমরা কি পেলাম? পাইকারি বিক্রেতা দ্রব্যটি 400 টাকায় কিনেছিল। পাইকারি বিক্রেতা দ্রব্যটি 400 টাকায় কিনেছিল। আমাদের উত্তর কিন্তু এটাই চাচ্ছে কি, পাইকারি বিক্রেতা কত দামে জিনিসটি কিনেছিল। তাহলে আমাদের উত্তর কি? 400 টাকা। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। ঠিক আছে। এরপর যদি, এখন তো সৃজনশীলের জামানা, ঠিক আছে, এখন মনে করো যদি তোমাকে বলে কি পাইকারি বিক্রেতা কার কাছ থেকে কিনছে? উৎপাদনকারীর কাছ থেকে। তো যদি বলে উৎপাদনকারীর উৎপাদন খরচ কত, এটাও আমি বের করতে পারবো যদি আমাকে বলে দেয় যে কত পার্সেন্ট লাভে উৎপাদনকারী বিক্রি করেছে। যদি বলে কি 15% লাভে বিক্রি করছে, তাহলে এটাও আমি বের করতে পারবো। 10% লাভে বিক্রয় করছে, সেটা যদি বলা থাকে, তাহলে আমরা অবশ্যই এটার উৎপাদন খরচ কত সেটাও আমরা বের করতে পারবো।